আমার জায়গা হলো ৫-৫০,০০০ স্কয়ার মাইল। যদি ৩০ লক্ষ প্রত্যেক বছর বাড়ে, ২৫ বছর ২০ বছর পরে বাংলায় কোনো জমি থাকবে না হাল চাষ করার জন্য। সেই জন্য আজকে আমাকে পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে কি খাদ্য ও সম্পদের সংকট দেখা দেবে? বর্তমানে পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বাস। জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এত মানুষের জন্য পৃথিবীতে কি যথেষ্ট জায়গা হবে? প্রাকৃতিক সম্পদ কি দ্রুতই ফুরিয়ে যাবে না? সবাই কি পেট পুরে খেতে পাবে? পৃথিবীতে কি মারামারি হানাহানি শুরু হবে? বিশ্ব কি বাসযোগ্য থাকবে? এমন কথা আমরা মাঝে মাঝেই শুনি। আমাদের পাঠ্যপুস্তকেও শেখানো হয় জনসংখ্যা একটি দেশের বোঝাস্বরূপ। আসলেই কি তাই? ইংরেজ অর্থনীতিবিদ টমাস ম্যালথাচ ১৭৯৮ সালে জনসংখ্যার নীতির উপর একটি প্রবন্ধ লেখে, যার নাম অ্যান এসে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন। এ তত্ত্বের উপর ভিত্তি করেই জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন মিথ আমাদের মাঝে বাসা বেঁধেছে। ম্যালথাচের জনসংখ্যা তত্ত্বের মূল উপজীব্য হচ্ছে, জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী পৃথিবীর সম্পদ বৃদ্ধি পাচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ ১, ২, ৪, ৮, ১৬ এইভাবে লাফিয়ে লাফিয়ে। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ এইভাবে ক্রমান্বয়ে। সে যুক্তি দিয়েছিল যে জনসংখ্যা ও সম্পদ বৃদ্ধির হারের মাঝে যে পার্থক্য তা যদি বেড়ে যায়, তাহলে পৃথিবীতে একসময় দুর্ভিক্ষের সৃষ্টি হবে। তবে ম্যালথাচের এই দাবি ভুল ছিল, এবং শুধু ভুল নয়, অনেক বড় ভুল ছিল। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদনের সাথে সাথে অন্য প্রায় সবকিছুরই উন্নতি সাধন হয়। উদাহরণ হিসেবে ১০০ বছর আগের একজন সাধারণ শ্রমিকের জীবন বিবেচনা করা যাক। একজন শ্রমিককে আধা কেজি গোশত কিনতে আগে যত কাজ করতে হতো, সে কাজের পরিমাণ বিগত ১০০ বছরে প্রায় ৯৮% হ্রাস পেয়েছে। অনুরূপভাবে আধা কেজি চালের ক্ষেত্রে ৯৭% ও আধা কেজি কফির ক্ষেত্রে ৯৪% হ্রাস পেয়েছে। আবার মানুষ যেহেতু রাবার, অ্যালুমিনিয়াম বা তুলা খেতে পারে না, তাই এ পণ্যগুলোর মূল্য হ্রাস পেয়ে তা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে, এবং এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। দুর্ভিক্ষ একসময় অতি সাধারণ একটি বিষয় ছিল। এখন যুদ্ধ কবলিত অঞ্চলের বাইরে আর তেমন কোথাও দেখা যায় না। বর্তমান বিশ্বে আমরা যা দেখি তা দুর্ভিক্ষ বা অনাহার নয়, বরং স্থূলতা। জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাচুর্যের মাঝে সম্পর্কে যদিও কিছুটা বৈপরীত্য থাকতে পারে, তবুও ম্যালথাস তার বইতে যে বিষয়ে দাবি করেছিল, বাস্তবতা তা থেকে সম্পূর্ণ ভিন্ন। মানুষ যত বেশি হবে, প্রাচুর্য তত বাড়বে। পূর্ববর্তী প্রজন্মের তুলনায় আমরা এখন অতি প্রাচুর্যের বিশ্বে বসবাস করি। এখন প্রশ্ন হল, এই বিশ্ব কিভাবে অতি প্রাচুর্যের বিশ্বে পরিণত হল? উত্তর: মানুষের জ্ঞান। হুভার ইনস্টিটিউশনের একজন অর্থনীতিবিদ থমাস সোল এটিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে, গুহাবাসী এবং আমাদের মধ্যে জীবনযাত্রার মানের পার্থক্য প্রাকৃতিক সম্পদে নয়, বরং জ্ঞানে। আমাদের কাছে রয়েছে জ্ঞানের প্রাচুর্য, এবং সেই জ্ঞানকে আমরা সেই একটি প্রাকৃতিক সম্পদ থেকে জিনিস তৈরিতে ব্যবহার করি যা গুহাবাসীর সময়েও বিদ্যমান ছিল, কিন্তু তারা এটা করার কথা ভাবতেও পারেনি। আসুন বালুর কথা একটু ভেবে দেখি। কোটি কোটি বছর ধরে এটি পড়ে আছে। তারপর প্রায় ৪,৫০০ বছর আগে কেউ একজন আবিষ্কার করল যে ৩,০০০ ডিগ্রি ফারেনহাইট তাপ দিলে বালিকে কাচের মণিতে পরিণত করা যায়, এবং এরপরে কাচের জার, এবং সবশেষে পরিণত করা যায় জানালার কাচে। আবিষ্কারের প্রতিটি ধাপে বালুকণা থেকে উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পেয়েছে। আজ আমরা অপটিক্যাল ফাইবার কেবল এবং কম্পিউটারের মাইক্রোচিপগুলোতে কাচ ব্যবহার করে আমাদের উৎপাদনশীলতাকে আরও শক্তিশালী করেছি, এবং এভাবেই আমরা আমাদের পূর্বপুরুষদের চেয়েও নিজেদের অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছি। ম্যালথাচ এবং অন্যান্য অনেকের মতো কাঁচামালের পরিমাণ গণনা অনেক ক্ষেত্রে যৌক্তিক বলে মনে হতে পারে, কিন্তু এসব কিছু যা পরিবর্তন করেছে তা হলো মানুষের জ্ঞান। মানুষের মগজ থেকে উদ্ভব হয় নতুন জ্ঞানের। একজন নবজাতক শুধুমাত্র খালি পেট নিয়ে নয়, বরং সম্ভাবনাময় বিশ্ব গড়ার চিন্তাভাবনা করতে সক্ষম একটি মস্তিষ্ক নিয়েও পৃথিবীতে আসে। সুতরাং প্রকৃতপক্ষে পৃথিবীতে সীমিত পরিমাণ দস্তা বা তামা বা অন্য কোনো উপাদানের বিদ্যমান থাকা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হল সেগুলোকে মূল্যবান উপায়ে মানুষের কাজে পুনরায় একত্রিত করার ক্ষমতা। সুতরাং আমরা আত্মবিশ্বাসের সাথে এ কথা বলতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাকৃতিক সম্পদের চেয়ে সীমাহীন জ্ঞানের সাথে বেশি সম্পৃক্ত। অর্থনীতিবিদ পল রোমার যেমন বলেছেন,
নতুন ধারণা যোগ হয় না, বরং গুণ হয়। শিক্ষার্থীর অভাবে জাপানে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি বছর গড়ে 450টি শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। দেশটির বেশিরভাগ মানুষই বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছেন, আর এ কারণেই আশঙ্কাজনক হারে কমছে শিশুর সংখ্যা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বিয়ে করতে ও সন্তান জন্ম দিতে অনীহা জাপানিদের মধ্যে, আর তাতেই ব্যাপক হারে কমছে দেশটির জন্মহার। গেল বছর 8 লাখের কম নবজাতকের জন্ম হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। ফলে একদিকে বাড়ছে প্রবীণ জনসংখ্যা, অন্যদিকে হুমকিতে দেশটির নতুন প্রজন্মের অস্তিত্ব। এমন পরিস্থিতি দুশ্চিন্তায় ফেলেছে জাপান সরকারকেও। কঠোর পরিশ্রমীদের দেশ হিসেবে পৃথিবীতে জাপানের বেশ সুনাম আছে। জাপানের জনসংখ্যা ভয়ঙ্কর রকমের কমে গিয়েছে। এর ফলে দেশটির অর্থনীতি ও সমাজ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়েছে। একই ঝুঁকির মুখে পড়েছে চীনের মতো নয়া সুপার পাওয়ার, জার্মানি, ইতালি বা অন্যান্য অনেক ইউরোপের দেশ। এ দেশগুলোর অধিবাসীদের সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে যেন তারা বেশি বেশি সন্তান নেয়। এশিয়া ও আফ্রিকায় জনসংখ্যা হু হু করে বাড়তে থাকলেও ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা পাল্লা দিয়ে কমছে। জনসংখ্যাবিদরা বলছেন, মৃত্যুহারের তুলনায় জন্মহার হ্রাস, উচ্চ অভিবাসন, পরিবার গঠনে অনিচ্ছা এবং সন্তান জন্মদানে অনীহার পেছনের কারণগুলোই বিশ্বজুড়ে জন্মহার বৃদ্ধির লাগাম টেনে ধরছে। পিউ রিসার্চ সেন্টারের এক রিপোর্টে বলা হয়েছে, 2100 সালের মধ্যে 90টি দেশের জনসংখ্যা হ্রাস পাবে। ইউরোপের 2/3 অঞ্চলে বসবাসরত মানুষ তাদের অধিকাংশ জনসংখ্যা হারাবে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের 50টি দেশের জনসংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসবে। প্রাথমিকভাবে জনসংখ্যা কমে যাওয়ার এই প্রবণতা হুমকি হিসেবে না দেখলেও ভবিষ্যতে এটি বিশ্বের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একটি দেশে জনসংখ্যা কমতে থাকলে সে দেশের বয়স্কদের সংখ্যা বাড়ে। 2075 সাল নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাবে যেখানে 65 বছরের বেশি এবং 15 বছরের কম বয়সী মানুষের সংখ্যা সর্বোচ্চ হবে, আর প্রজননে সক্ষম নারী পুরুষের সংখ্যা তলানিতে চলে আসবে। ফলে হ্রাস পাবে শিশু জন্মহার, বেড়ে যাবে প্রবীণের সংখ্যা। কর্মক্ষম জনশক্তির অভাবে ভারসাম্য হারাবে বিশ্ব অর্থনীতি। পৃথিবীতে পরমাণুর সংখ্যা হয়তো অপরিবর্তনীয়, তবে এই পরমাণুগুলির সম্ভাব্য সংমিশ্রণ হল অসীম। সুতরাং বিশ্বে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, বরং গুরুত্বপূর্ণ হল মানুষ এবং মানুষের কাছে থাকা সম্পদের ব্যবহার, পরীক্ষা নিরীক্ষা এবং এগুলো নিয়ে মানুষের পুনরায় কল্পনা করার স্বাধীনতা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি এ বিষয়গুলো সত্য? আমাদের দেশের এত বিপুল সমস্যা, সুযোগের অভাব ইত্যাদি কি অধিক জনসংখ্যার কারণে সৃষ্টি হয়নি? জনসংখ্যা কি আসলেই বাংলাদেশের জন্য বোঝা নয়? আপনারা কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে। আর হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবার অনুরোধ রইল। আমাদের ইউটিউব চ্যানেল সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। যুক্ত হবার বিনীত অনুরোধ রইল।